হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর স্টাডি রুম উইথ পর্ণা। আমি এই চ্যানেলে ইউজিসি নেট সেট সংক্রান্ত বিভিন্ন তথ্যের আপডেট দিয়ে থাকি। আজকে আমি প্রিভিয়াস ইয়ারের একটি কোশ্চেন নিয়ে আপনাদের সামনে এসেছি। এটা 2020 সালের প্রশ্ন এডুকেশনের ওপরে। যাদের পেপার এডুকেশান তাদের জন্য এই ভিডিওটা আমি তৈরি করছি। তো বেসিক্যালি এখানে প্র্যাকটিস করা হবে কয়েকটি প্রশ্নের, এবং কেন সঠিক উত্তর এটিই হলো সেটা কিন্তু এখানে ডিটেলসে বর্ণনা করে দেওয়া হবে। তো প্রথম প্রশ্নে চলে যাওয়া যাক। প্রথম প্রশ্নটা হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং শিফটস হ্যাভ বিন সাজেস্টেড বাই এনসিএফ 2005 ফর টিচার্স। এনসিএফ 2005-এ শিক্ষকদের জন্য কোন নিম্নলিখিত জিনিসগুলোকে নির্ধারণ করতে বলা হয়েছিল। তো প্রথমেই বলি, এনসিএফ 2005-এ যেটা বলা হয়েছে সেটা কিন্তু ডিসিপ্লিনারি টু মাল্টিডিসিপ্লিনারি ফোকাস রাখার কথা বলা হয়েছে। এবং শিক্ষা ব্যবস্থা, বর্তমানকালীন শিক্ষা ব্যবস্থাটা কেমন না, শিক্ষার্থী কেন্দ্রিক অর্থাৎ চাইল্ড সেন্ট্রিক অর লার্নার সেন্ট্রিক। তাহলে এখান থেকে আপনারা দুটো তো শিওরভাবে আপনারা লাগাতে পারবেন। একটা হচ্ছে যে টিচার সেন্ট্রিক টু লার্নার সেন্ট্রিক ডিজাইনিং, আর একটা হচ্ছে ডিসিপ্লিনারি টু মাল্টিডিসিপ্লিনারি ফোকাস। এছাড়াও আরেকটা রয়েছে 5 নাম্বার, সেটা হচ্ছে ফ্রম 4 ওয়ালস অফ ক্লাসরুম টু সারাউন্ডিংস অ্যান্ড আউটসাইড দ্য ক্লাসরুম। মানে কি, 4 দেওয়ালের বন্ধ রুমে পড়াশুনোর থেকে এখন বর্তমানে শিক্ষা ব্যবস্থাটা কী হয়েছে, প্রকৃতির মাঝখানে বসে শিক্ষা ব্যবস্থার কথা। এইটা কিন্তু এনসিএফ বলে, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, প্রকৃতির মাঝে বসে শিক্ষা। তিনি কী ছিলেন, প্রকৃতিবাদী ছিলেন, অর্থাৎ ন্যাচারিয়ালিস্টিক ছিলেন। তাহলে ন্যাচারিয়ালিজমের তত্ত্বও এখানে কিন্তু ফলো করা হয় এনসিএফে, সেটার থেকে দিয়েছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে 2, 4 আর 5। আচ্ছা, এরপরে চলে যাচ্ছি ম্যাচিংয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা এসছে ইউনিট 10 থেকে, অর্থাৎ ইনক্লুসিভ এডুকেশন থেকে এসেছে। এখানে কয়েকটি রোগের নাম রয়েছে, ডিসপ্রেক্সিয়া, ডিসলেক্সিয়া, এডিএইচডি অ্যান্ড ডিসগ্রাফিয়া। এর মধ্যে দুটো নাম আমাদের সকলেরই পরিচিত, সেটা হচ্ছে এক ডিসলেক্সিয়া আর একটা ডিসগ্রাফিয়া। ডিসগ্রাফিয়া মানে কি, ডিসগ্রাফিয়া কাদের থাকে, যাদের হাতের লেখাতে অসুবিধা থাকে, যে সমস্ত স্টুডেন্টরা সঠিকভাবে লিখতে পারে না, রাইটিং স্কিলে অসুবিধা, তাদের থাকে ডিসগ্রাফিয়া। তো এখান থেকে বোঝাই যাচ্ছে ডি কোনটা হবে, 3 হবে, কারণ ডিফিকাল্টি ইন রাইটিং এখানে বলা হয়েছে। তাহলে D3। ডিসলেক্সিয়া কোনটা হবে, ডিসলেক্সিয়া মানে কি, যাদের পড়াশুনো গোটাটাতেই অসুবিধা, যে কোনো ল্যাঙ্গুয়েজে অসুবিধা। তাহলে এখানে দেখুন লেখা রয়েছে যে ডিফিকাল্টি ইন ডেভেলপমেন্ট অফ লিটারেসি মানে পড়াশুনোই করতে পারছে না তারা, এবং তাদের ল্যাঙ্গুয়েজে অসুবিধা রয়েছে, সেটা হচ্ছে ডিসলেক্সিয়া। এছাড়া রয়েছে এডিএইচডি যাদের হয় তাদের কোন জায়গায় অসুবিধা থাকে, অ্যাটেনশানে অসুবিধা থাকে, তারা অ্যাটেন্টিভ হয় না। তাহলে এডিএইচডি হয়ে যাচ্ছে 1, ডিফিকাল্টি ইন পেইং অ্যাটেনশান, ঠিক আছে। আর ডিসপ্রেক্সিয়া কী হচ্ছে, যাদের হাঁটা চলায় অসুবিধা, মুভমেন্টে অসুবিধা, তাদের হয়ে যাচ্ছে ডিসপ্রেক্সিয়া। আপনারা দেখতে পাচ্ছেন যে ডিসপ্রেক্সিয়াটা যেটা আমি বললাম, এ হচ্ছে 4, ডিফিকাল্টি ইন মোটর কোঅর্ডিনেশন রেজাল্টিং ইন পুয়ার অর আউট অফ অর্ডার মুভমেন্টে অসুবিধা হচ্ছে, বোঝা গেল। ডিসপ্রেক্সিয়া মানে মুভমেন্টে অসুবিধা। তাহলে সঠিক উত্তর কোনটা হচ্ছে, A4, B2, C1 আর D3। এরপরে চলে যাচ্ছি আমি পরবর্তী প্রশ্নে এখানে বলা হচ্ছে যে দ্য কনসেপ্ট অফ এডুকেশন হুইচ উইল বি অ্যাসিস্টেন্ট টু বাই বেদান্ত ফিলোজফি। প্রথমেই বলে রাখি, পুরনো দিনের যে ভারতীয় দর্শন রয়েছে তার মধ্যে বেদান্ত ফিলোজফি বা বেদান্ত দর্শন কিন্তু অনেক দিনের পুরনো, এবং এই একমাত্র ফিলোজফি যেখানে কিন্তু ইনক্লুসিভ এডুকেশনের কথা বলা হয়। হ্যাঁ, তো এখানে রয়েছে সেই ইনক্লুসিভ এডুকেশনের কথাটা। তো ইনক্লুসিভ এডুকেশন, এটার অ্যান্সার হবে এডুকেশন ফর অল। আর এটা ছাড়াও ইন্টেলিজেন্সের কথা কিন্তু একমাত্র এই বেদান্ত ফিলোজফিতে বলা হয়েছিল। তো এখানে বলেছে ইনক্লুসিভ এডুকেশনের সাথে সাথে ইন্টেলিজেন্সের মধ্যে কী কী রয়েছে, IQ, EQ এবং SQ, 3 ধরনের যে ইন্টেলিজেন্স, তার কথা প্রথম পুরনো যে দর্শন ছিল, যে সমস্ত দর্শনশাস্ত্র, তার মধ্যে এই বেদান্ত ফিলোজফিতে বলা হয়। এরপরে চলে যাচ্ছি পরের প্রশ্নে। সাবিত্রীবাই ফুলে ইজ নোন ফর হার কন্ট্রিবিউশন ইন। তাহলে প্রথম কথাই মনে রাখি যে সাবিত্রীবাই ফুলে যিনি ছিলেন তার
কি কি বিষয়ে তিনি কাজ করেছিলেন? প্রথম কথা, তিনি ওমেন এডুকেশনের ওপরে কাজ করেছিলেন। তো 4 নম্বর অপশান তো হচ্ছে। এছাড়াও তিনি যেটাই কাজ করেছিলেন সেটা হচ্ছে সিডিল কাস্টদের নিয়ে। হ্যাঁ, তো 3 আর 4 হচ্ছে পিস এডুকেশন, আর্ট এডুকেশন অ্যান্ড চাইল্ড কেয়ার এডুকেশন। বাকি অপশানগুলো এটা রয়েছে। আগে দেখে নেব 3 আর 4 কোন কোন অপশানে আছে। দেখুন ডি অপশানেই রয়েছে, তাহলে এটাই সঠিক উত্তর হবে 3 আর 4। সাবিত্রীবাই ফুলে কথার সাথে সাথেই মাথায় রাখতে হবে তিনি প্রথম মহিলা ছিলেন যিনি মেয়েদের এডুকেশনের জন্য কাজ করেছিলেন, মেয়েদের শিক্ষার জন্য কাজ করেছিলেন এবং এসসি এসটি কাস্টের যাতে পড়াশুনোর জগতে তারা আসতে পারে তার জন্য কিন্তু কাজ করেছিলেন। তো দেখুন এই দুটোই রয়েছে এখানে। তো সঠিক উত্তর 3 আর 4। এরপরে আরেকটা ম্যাচিংয়ে চলে যাই। 2020 সালের প্রশ্নটিতে প্রচুর ম্যাচিং এসেছে। তো সেই ম্যাচিংগুলো নিয়েই কিন্তু আজকে মূলত এই ভিডিওটি করব বলে ঠিক করেছিলাম। আচ্ছা, এবার এটি দেখা যাক যে এটা এসেছে কোন চ্যাপ্টার থেকে। এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেশন থেকে এসেছে, অর্থাৎ ইউনিট 9 থেকে এসেছে। এখানে রয়েছে ডিরেক্টিভ স্টাইল, সাপোর্টিভ স্টাইল, পার্টিসিপেটিভ স্টাইল অ্যান্ড ডেলিগেটিং স্টাইল। ঠিক আছে, সাপোর্টিভ স্টাইল মানে কি? কাউকে কোনো কিছু সাপোর্ট করার জন্য যেটা করা হচ্ছে। সাপোর্ট করা মানে কি? কাউকে এনকারেজ করা, কারোর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। তাহলে এইখানে দেখুন যে কোনটা সঠিক উত্তর হবে সাপোর্টিভ স্টাইলের। অবশ্যই রিওয়ার্ড, কারণ রিওয়ার্ড প্রদান করার মাধ্যমে একজন মানুষকে উৎসাহ দেওয়া হয় এবং তার ফলে সে কী করে, নিজের কাজে মনোযোগ দিয়ে আবার লাগতে পারে। তাহলে সাপোর্টিভ স্টাইল হচ্ছে 3, মানে বি হচ্ছে 3। এবার দেখে নেওয়া যাক B3 কোনটায় কোনটায় আছে। দেখুন B3 কেবলমাত্র একটি অপশানেই আছে, অপশান সি। তাহলে এইটা দিয়ে B3 দিয়ে কিন্তু গোটা অ্যান্সারটা হয়ে গেল। এ হচ্ছে 4, B3, C2, D1। A4, B3, সি হচ্ছে 2 আর ডেলিগেটিং হচ্ছে এক্সপার্ট পাওয়ার 1। ডেলিগেটিং স্টাইল মানে কি? এক্সপার্ট পাওয়ার। ডেলিগেট করা মানে কি? যে এক্সপার্ট সেই এই ডেলিগেট করতে পারে, তাই জন্য ডেলিগেটিং স্টাইলের সাথে এক্সপার্ট পাওয়া যাচ্ছে। পার্টিসিপেটিভ স্টাইল, পার্টিসিপেটিভ মানে যেখানে আমি পার্টিসিপেট করছি, অর্থাৎ প্রতিযোগীরা বলে প্রতিযোগিতায় পার্টিসিপেট করছে, অংশগ্রহণ করা, তাই তো? তাহলে এই পার্টিসিপেটিভ স্টাইলটা কি হচ্ছে? ইনফরমেশন পাওয়ার। পার্টিসিপেশনের মাধ্যমে আমি অনেক ইনফরমেশান বা নলেজ গ্যাদার করতে পারি, তাই জন্য পার্টিসিপেটিভটা হয়ে গেল ইনফরমেশান। সাপোর্টিভ হচ্ছে রিওয়ার্ড পাওয়ার এবং ডাইরেক্টিভ স্টাইলে যাচ্ছে লাস্টেরটা 4 নম্বর অপশানটা, যেটা এইটা একটাই পড়েছিল। তো এ হচ্ছে 4। এরপরের যে ম্যাচিংটাতে চলে যাচ্ছি, আমি আগেই বলেছিলাম যে 2020 সালে প্রচুর ম্যাচিং এসেছে। তো সেই ম্যাচিংগুলো নিয়ে আলোচনা করব বলে এই ভিডিওটা বানিয়েছি। দেখুন এই ইউজিসি, ন্যাক, সিএবি এবং এনসিটি এগুলো এমন একটা গভর্নিং বডি, এগুলো 4টা পড়া মানে কি? 4টার কাজ, মূল কাজ পড়া মানে প্রত্যেকবারের যে ইউজিসি নেটের প্রশ্ন তার থেকে 2টো প্রশ্ন কমন পেয়ে যাওয়া। এগুলো দিয়ে প্রত্যেকবারই প্রশ্ন আসে, ইউজিসি, ন্যাক, সিএবি আসবেই আসবে। তো এখানে দেখুন এদের কাজ কি কি আছে সেটা আমাদের জেনে নিতে হবে। প্রথমেই চলে আসি এনসিটি। এনসিটি কাদের জন্য? এনসিটি কিন্তু টিচার এডুকেশনের জন্য। মানে আমরা যারা বিএড করছি বা যারা এমএড করছি, এই যে কলেজগুলোতে করি, এই কলেজগুলোর পরিচালনা কে করে? এনসিটি করে। এনসিটি রেকগনিশন ছাড়া এই সমস্ত কলেজগুলোর অস্তিত্ব থাকবে না। তাহলে এনসিটির মূল কাজ হচ্ছে টিচার এডুকেশন। তাহলে ডি এর অ্যান্সার কোনটা হবে? অবশ্যই ডি এর অ্যান্সার হচ্ছে 3, টু রেগুলেট স্ট্যান্ডার্ডস অফ দ্য ইনস্টিটিউশন অফ টিচার এডুকেশন। টিচার এডুকেশন এই লেখাটা আছে বলেই এনসিটি হয়ে গেল। আচ্ছা, এবার ইউজিসির কাজ কি? ইউজিসির কাজ হায়ার এডুকেশন মানে উচ্চশিক্ষা, উচ্চশিক্ষা ব্যবস্থার মান নির্ধারণ করা, টু মেনটেন অ্যান্ড রেগুলেট স্ট্যান্ডার্ডস অফ হায়ার এডুকেশন। ইউজিসি 2 হচ্ছে, মানে A2। আর ন্যাক কি করে? ন্যাক কোনো একটা ইউনিভার্সিটিকে পারমিশন দেয় তার ইনফ্রাস্ট্রাকচার দেখে যে সেই ইউনিভার্সিটিটা চলার উপযুক্ত কিনা। ঠিক আছে, তাহলে ন্যাক হচ্ছে টু গিভ অ্যাক্রিডিটেশন টু ইনস্টিটিউশন অফ হায়ার লার্নিং। বি হয়ে গেল 4। রইল বাকি পড়ে সিএবি। তাহলে সিএবি কোনটা হচ্ছে? 1। সিএবির কাজ কি? নতুন পলিসি নির্ধারণ করা।
টু ফর্মুলেট নিউ পলিসি অ্যান্ড প্রোগ্রামস অফ এডুকেশন। এর পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। এখানে বলা হচ্ছে আইডেন্টিফাই ফ্রম দ্য ফলোয়িং লিস্ট দোজ ফ্যাক্টরস দ্যাট হেল্প ইন সোশ্যাল মোবিলিটি। সোশ্যাল মোবিলিটি মানে কি? সামাজিক পরিবর্তন। সামাজিক পরিবর্তন কোন কোন জিনিসের মধ্যে দিয়ে আসে? প্রথম কথা, সমাজের পরিবর্তন ভালো হতে গেলে, ভালো দিকে হতে গেলে কি চাই? শিক্ষাটা তো দরকারি, তাহলে এডুকেশন হবে। কাস্ট কি করে? বাউন্ডারি সৃষ্টি করে, তো কাস্ট হবে না। কাস্ট মানে কি? এই যে আগে সমাজে যে প্রথা ছিল, যারা নিচু জাতি তারা পড়াশুনো শিখতে পারবে না, এর ফলে কি সমাজের উন্নতি হয়েছিল? হয়নি বলেই ডক্টর বি.আর. আম্বেদকর এই কাস্ট সিস্টেমের এগেনস্টে লড়াই করে গিয়েছিলেন, তাই না? তাহলে কাস্ট এটা তো হবে না। এডুকেশন হবে। ইনকাম মানে যার যত ইনকাম বাড়বে আমাদের সমাজ কি তত এগোবে, তো ইনকামটাও হবে। অ্যান্ড অকুপেশন, পেশা। মানুষ যত কাজের জগতে নিজেকে নিযুক্ত করতে পারবে তত আমাদের সমাজ এগিয়ে যাবে। মানে পেশাভিত্তিক সমাজ যদি তৈরি হয় তাহলে কি হবে? সোশ্যাল মোবিলিটি আসবে, সামাজিক পরিবর্তন আসবে। তাহলে সঠিক উত্তর হবে 1, 3, 4 অর্থাৎ ডি। এরপরে চলে যাচ্ছে পরবর্তী ম্যাচিংয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটি ম্যাচিং এসেছে, সেটা হচ্ছে মেমোরি লেভেল, আন্ডারস্ট্যান্ডিং লেভেল, রিফ্লেক্টিভ লেভেল, এগুলো থেকে। হ্যাঁ, তো মেমোরি লেভেল মানে কি? মেমোরি লেভেল মানে কোনো কিছু মুখস্থ করা, তাই না? মনে রাখা, ঠোঁটস্থ করা, সেটা মেমোরি লেভেল। অটোনোমাস ডেভেলপমেন্ট লেভেল, প্রথমেই দেখুন অটোনোমাস ডেভেলপমেন্ট লেভেল যেটাই আছে, এ অটোনোমাস, এই কথাটা কিন্তু আর একটা অপশানেই রয়েছে, যে অটোনমি। তাহলে এ কোনটা হবে? এ কিন্তু 2 হবে। এবার দেখে নেব A2 দিয়ে কটা আছে, কোন কোন অপশান আছে। দেখুন সঠিক উত্তর একটা অপশান জানলেই হয়ে যাচ্ছে, কেবলমাত্র A2 অপশান ডিতেই আছে, বাকিগুলোতে কিন্তু A2 নাই। তাহলে এ হচ্ছে 2। অটোনোমাস ডেভেলপমেন্ট লেভেল, এটা হচ্ছে ফিলিং of autonomy with little or no scope for teacher intervention, a kind of negative education। এটাকে কি বলা হচ্ছে? এক ধরনের নেগেটিভ এডুকেশান। হ্যাঁ, নেতিমূলক যে শিক্ষা সেগুলো। কেন? কারণ এখানে টিচার কোনোভাবেই ইন্টারভেনশন মানে টিচার এখানে তার মতামত প্রকাশের জায়গা পায় না। হ্যাঁ, এখানে কেবলমাত্র অটোনমি চলে। ফিলিং অফ অটোনমি উইথ লিটল অর নো স্কোপ ফর টিচার ইনভেনশন, বোঝা গেল? তাই জন্য এটাকে নেগেটিভ এডুকেশন বলা হচ্ছে। এছাড়াও দেখা যাচ্ছে গিয়ে মেমোরি লেভেল। মেমোরি লেভেল কার সাথে যুক্ত? ফ্যাক্টের সাথে যুক্ত। তথ্য কী করি আমরা? মেমোরাইজ করি। একটা জিনিস, যেমন কবির নাম, কোনো একটা লেখকের নাম, তার জন্ম পরিচিতি, কবি পরিচিতি, জন্মসাল, এগুলো কি করি? আমরা মুখস্থ করি। মুখস্থ বিদ্যার দ্বারা কোনো কিছু মনে রাখা, সেটা যায় মেমোরি লেভেলে। তাহলে দেখে নেওয়া যাক এই ফ্যাক্টের কথা কোথায় বলা হয়েছে। একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে অপশান 4-এ কিন্তু বলা হয়েছে ক্লিয়ার অ্যান্ড সিস্টেমেটিক প্রেজেন্টেশন অফ ফ্যাক্টস। তাহলে এটা হয়ে যাচ্ছে মেমোরি লেভেল, যেখানে তথ্যগুলোকে তুলে ধরা হচ্ছে। আন্ডারস্ট্যান্ডিং লেভেল এবং রিফ্লেক্টিভ লেভেল। রিফ্লেক্টিভ লেভেলে কি করা হয়? প্রবলেম সলভ করতে শেখে। সবার প্রথমে থাকে মেমোরি লেভেল, তারপরে কি থাকছে? আন্ডারস্ট্যান্ডিং লেভেল, এবং লাস্টে থাকছে রিফ্লেক্টিভ লেভেল, তাই না? রিফ্লেক্টিভ মানে সম্পূর্ণ জিনিস যখন জানা হয়ে যায় তখন রিফ্লেক্টিভ লেভেল আসে। তাহলে রিফ্লেক্টিভ লেভেল কী করতে শেখায়? প্রবলেম সলভ করতে শেখায়। আন্ডারস্ট্যান্ডিং লেভেলে কী শেখা হয়? শিক্ষার্থীরা কী শেখে? কোনো কিছু বুঝে বুঝে পড়তে শেখে। তাহলে আন্ডারস্ট্যান্ডিং লেভেলের সঠিক উত্তরটা কোনটা হবে? এমফাসাইসিস অন পজিটিভ অ্যান্ড নেগেটিভ এক্সাম্পলস উইথ আ ভিউ টু প্রমোট কনসেপ্ট অ্যাটেনমেন্ট, মানে সি হচ্ছে 3। কেন এখানে বলা হচ্ছে কোনো কিছুকে পজিটিভ বা নেগেটিভ বলতে পারছে, তার উদাহরণ তুলে ধরতে পারছে উইথ আ ভিউ টু প্রমোট। নিজের জ্ঞান দিয়ে বা নিজের যুক্তি দিয়ে সে বুঝতে পারছে কোনটা ঠিক হবে কোনটা বেঠিক হবে, তাই না? তাহলে এই বুঝে বুঝে পড়া, এটা যায় আন্ডারস্ট্যান্ডিং লেভেলে। এর পরবর্তীটাতে চলে যাচ্ছে, দেখুন পরবর্তী ম্যাচিংয়ে রয়েছে কম্পিটেন্সি বেসড, বিহেভিয়ারিস্টিক এবং এনকোয়ারি ওরিয়েন্টেড। প্রথমেই বলি এনকোয়ারি মানে কোনো কিছু এনকোয়ারি করা, কোনো কিছু জিজ্ঞাসা করা, তাই না?
এনকোয়ারি করার জন্য কি দরকার হয়, কোনো জিনিস ইনভেস্টিগেট করার দরকার হয়, কোনো একটা সমস্যা সেটাকে ইনভেস্টিগেট করার দরকার হয়। তাহলে এখানে দেখুন এনকোয়ারি কথাটা যেমন আছে, তার সাথে সাথে দেখুন এই দিকের অপশানে ইনভেস্টিগেট করার কথা রয়েছে 1 নম্বর অপশানে। তাহলে এটার অ্যান্সার এটাই হবে। উত্তর যদি আপনি নাও জানেন, একটু ভালো করে প্রশ্নগুলো পড়লে পরেই উত্তর পেয়ে যাবেন। তাহলে এনকোয়ারি ওরিয়েন্টেডটা কী হবে, পার্টিসিপেন্টস এক্সপ্লোর অ্যাকাডেমিক কন্টেন্ট বাই পজিং অ্যান্ড ইনভেস্টিগেটিং কোশ্চেনকে এখানে ইনভেস্টিগেট করা হচ্ছে, এনকোয়ারি ওরিয়েন্টেড। কম্পিটেন্সি বেসড, হচ্ছে কম্পিটেন্সি বেসড। কম্পিটেন্সি মানে কি, সক্ষমতা নির্ভর। তাহলে এর সঠিক উত্তর কোনটা হবে, এর সঠিক উত্তর হচ্ছে 4 হবে, পার্টিসিপেন্টস বিকাম প্রফিশিয়েন্ট থ্রু ডেমনস্ট্রেশন ম্যাস্টারি। তাহলে ম্যাস্টারি পাওয়া মানে কোনো বিষয়ে পারদর্শিতা অর্জন করছে যখন, তখন তাকে বলা হচ্ছে সে সেই বিষয়টার ওপরে কি অর্জন করেছে, ম্যাস্টারি মানে দক্ষতা অর্জন করছে। কম্পিটেন্সি মানেই তাই সক্ষমতার বৃদ্ধি, তাই তো। তাহলে এ হচ্ছে 4, সি হচ্ছে 1 এবং বিহেভিয়ারিস্টিক, বিহেভিয়ার মানে ব্যবহারবাদী। তাহলে ব্যবহারবাদীদের মূল কথা কি, নলেজ অ্যান্ড স্কিলস আর ডেভেলপড বাই অবজারভেশন। কোনো একটা জিনিস বারবার করে শিখতে শিখতে সেটাই আমাদের ব্যবহারে পরিণত হয় আর কি। তো কোনো জ্ঞান এবং কোনো দক্ষতা ডেভেলপড বাই অবজারভেশন, দেখে দেখে আমরা সবচেয়ে বেশি শিখি। বলে না যে একটা দেখে শিখি আর একটা কি ঠেকে শিখি, তাহলে দেখে শেখা সেটা হচ্ছে বিহেভিয়ারিস্টিকের মধ্যে যায়। যেটা কে বলেছেন না, স্কিনারের নাম তো চলেই আসে ব্যবহারবাদীর মধ্যে। স্কিনারের কি, অপারেন্ট কন্ডিশনিং। তো যাই হোক, একটু বলে দিলাম ব্যাস। আচ্ছা, এরপরে চলে যাচ্ছি পরবর্তী যে ম্যাচিং আছে তাতে। আচ্ছা, এখানে বলা হচ্ছে অল্টারেশন, সাবস্টিটিউশন। আচ্ছা, এরপরে রয়েছে ভ্যালু ওরিয়েন্টেশন। তাহলে এগুলো দেখে নেওয়া যাক কোনটা হবে। আচ্ছা, সাবস্টিটিউশন মানে কোনো কিছু সাবস্টিটিউট হয়ে যাচ্ছে, মানে কি একজনাকে রিপ্লেস করে আরেকজনা আসছে। নিউ টেক্সট বুক রিপ্লেসেস দ্য ওল্ড টেক্সট বুক। সাবস্টিটিউট, আমি কারো সাবস্টিটিউট হচ্ছে মানে কেউ নেই, তার জায়গাতে আমি গিয়ে কাজটা করছি, তাই না। তাহলে এইটা থেকে বোঝা যাচ্ছে যে নিউ টেক্সট বুক রিপ্লেসেস দ্য ওল্ড টেক্সট বুক, এটা হচ্ছে সাবস্টিটিউশন। অল্টারেশন মানে কি, অল্টার করা মানে হচ্ছে যে কোনো একটা নতুন জিনিসের আমি উপস্থাপন করছি কিন্তু পুরনো তত্ত্বের ওপর ভিত্তি করে। তো দেখুন এটা সঠিক উত্তর কোনটা হচ্ছে, ইন্ট্রোডাকশন অফ নিউ কন্টেন্ট ইনটু এক্সিস্টিং লার্নিং মেটেরিয়ালস। লার্নিং মেটেরিয়ালস এখানে একই থাকছে, কিন্তু কি করা হচ্ছে এখানে, নতুন কন্টেন্ট এখানে দান করা হচ্ছে, তাই না। এর পরেরটাই চলে যাচ্ছে পার্টিবিউশন। এটা কি হচ্ছে, এখানে বলা হচ্ছে চেঞ্জ ইন টাইম অ্যালাউড ফর টিচিং আ পার্টিকুলার সাবজেক্ট। কোনো একটা সাবজেক্ট, সেই সাবজেক্টটাকে পার্টিকুলার যে সময়ের মধ্যে পড়ানো হচ্ছে সেটাকে পাল্টানোর কথা, ঠিক আছে। কেন C3 হলো, তার কারণ এখানে চেঞ্জ ইন টাইম, এই কিওয়ার্ডটা এখানে রয়েছে। এটা থাকলে আপনারা ধরে নিতে পারেন যে অ্যান্সার হবে পার্টিকুলেশন। ভ্যালু ওরিয়েন্টেশন মানে কি, এমফাসাইসিস অন পার্সোনাল গ্রোথ অফ স্টুডেন্টস দেন অ্যাকাডেমিক গ্রোথ। নিজেদের গ্রোথটা এখানে বেশি দেখানো হচ্ছে অ্যাকাডেমিক গ্রোথের থেকেও। ভ্যালু মানে কি, মূল্যবোধের শিক্ষা, ভ্যালু এডুকেশন মানে, তাই না। তাহলে ভ্যালুর কথা এখানে বলা হচ্ছে, ভ্যালু ওরিয়েন্টেশনের কথা বলা হচ্ছে, ভ্যালু এডুকেশন বলছে না যদিও, তবুও এখানটাতে আপনারা ধরে নিচ্ছেন যে কি করা হচ্ছে, যে এমফাসাইসিস অন পার্সোনাল গ্রোথ। একটা মানুষ কিভাবে ভালো হয়, তার পার্সোনাল গ্রোথ কিভাবে হয়, সেটাই কিন্তু এই মূল্যবোধ শেখায়। তার রেজাল্ট কতটা ভালো হলো সেই দিকের থেকেও একটা মানুষ হিসেবে সে কতটা তৈরি হলো, এটাই কিন্তু ভ্যালু এডুকেশনে বলা হয়। তো ভ্যালু ওরিয়েন্টেশনেও সেই সেম জিনিসই রয়েছে, এমফাসাইসিস অন পার্সোনাল গ্রোথ অফ স্টুডেন্টস দেন অ্যাকাডেমিক গ্রোথ। আচ্ছা, এর পরবর্তীটাতে চলে যাচ্ছি, পরবর্তী ম্যাচিংয়ে। পরবর্তী ম্যাচিংয়ে কি বলা হচ্ছে, এখানে দেখুন ইভ্যালুয়েশন থেকে এসেছে, কনটেক্সট ইভ্যালুয়েশন, ইনপুট ইভ্যালুয়েশন, প্রসেস ইভ্যালুয়েশন অ্যান্ড প্রোডাক্ট ইভ্যালুয়েশন। তাহলে ইনপুট ইভ্যালুয়েশনটা কি হচ্ছে, টু আইডেন্টিফাই দ্য অ্যাক্সেস দ্য স্কুল সিস্টেম ক্যাপাসিটিস।
সবচেয়ে সহজ কোনটা যাচ্ছে? প্রসেস ইভ্যালুয়েশন। কেন? এখানে দেখুন একটা প্রসেস মানে কি? পদ্ধতির কথা বলা হচ্ছে। উত্তরেও তাহলে এই প্রসেস কথাটা থাকবে। দেখুন কোথায় রয়েছে, এই দেখুন 1 নম্বরে প্রসিডিউরাল কথাটা রয়েছে। টু আইডেন্টিফাই ডিফেক্টস ইন দ্য প্রসিডিউরাল ডিজাইন অর ইটস ইমপ্লিমেন্টেশন প্ল্যান। কোনো একটা ডিজাইন সেটা কিভাবে প্রসেস করা হচ্ছে, মানে কি কোন পদ্ধতিতে সেটাকে তৈরি করা হচ্ছে, সেটা এই প্রসেস ইভ্যালুয়েশনে বলা হয়। তাহলে C1। এবার দেখে নেওয়া যাক কটা অপশানে C1 আছে। একটি মাত্র অপশানেই C1 আছে, সেটা হচ্ছে বি। তাহলে আপনি যদি একটা উত্তর সঠিক জানেন তাহলেই গোটা অ্যান্সারটাই আপনি পারবেন। এ হচ্ছে 3, কনটেক্সট ইভ্যালুয়েশন। 3, টু ডিটারমাইন দ্য নিডস অ্যান্ড অপরচুনিটিস প্রেজেন্ট অ্যান্ড ডায়াগনোসিস দ্য প্রবলেম। কনটেক্সট ইভ্যালুয়েশনে কী করা হচ্ছে, যে এখানে কোনো একটা সমস্যাকে দেখা হচ্ছে, ডায়াগনোসিস করা হচ্ছে সমস্যাটাকে, এবং তারপরে তার প্রয়োজন বুঝে